মা যে বেরেস্তা কাজু আর পোস্তর যে পেস্টটা যেটা দেখলেন ভেজে রেখে দিয়েছিল সেটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে এই পেস্টটা এখানে অ্যাড করছি। এটাই কিন্তু নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো আজকে ব্লগটা আমি, কি হাওয়া লাগছে দেখুন, বৃষ্টি হবে মনে হচ্ছে, আশায় বাঁচে চাষা। তো যাই হোক, আজকে ব্লগটা আমি সকালবেলাতে ইন্ট্রো পার্টটা দিতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম, কিন্তু আমি সকাল থেকে সব ক্লিপসটাকে তুলে রেখেছিলাম। এখন এই বিকেলবেলা আসছেন তিনি, এখন এই বিকেলবেলা আমি ব্লগের ইন্ট্রোটা করছি। এখন এই বিকেলে আমি ব্লগের ইন্ট্রোটা করছি, তারপরে সকাল থেকে আমি প্রত্যেকটা ক্লিপ তুলে রেখেছি যাতে আপনারা সকাল থেকে আমি কি কি করলাম তা যাতে পুরোটা দেখতে পারেন। এবার দেখাচ্ছি, দেখুন হাওয়া দিচ্ছে, এখন বিকেল প্রায় 5টা বাজতে গেল আর কি হাওয়া দিচ্ছে। আর আমাদের এই ব্যালকনিটা না উড়িয়ে নিয়ে যায়, পুরো উত্তরের ব্যালকনি এটা, আর এত সুন্দর জুঁই ফুলের গন্ধ বেরোচ্ছে, মনটা পুরো ভালো হয়ে গেল। তো চলুন আজকের দিনটাতে আমি সকাল থেকে এখনো অবধি কি কি করেছি, এরপরে কি কি করব, প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী হয়ে থাকুন। দেখুন এখানে দাঁড়াতেও কি ভালো লাগছে, আপনাদের এক সেকেন্ড বাইরেটা দেখাই, দেখুন দেখুন বাইরেটা হাওয়ায় হাওয়া দিচ্ছে। দেখুন আমি যে সকালে বলেছি যে আমার বেডরুমের সামনে থেকে বেশ প্রকৃতিটাকে উপভোগ করা যায়, আর আমার ছোট্ট গাছগুলো কিরকম মাথা নেড়ে নেড়ে হাওয়ায় ঘুরছে দেখুন, বিশেষ করে এই জুঁই ফুলের গাছটা। ব্রেকফাস্টে আছে হচ্ছে রুটি আর আলু ভেন্ডির তরকারি আর হচ্ছে এগ পোস্ট। কীভাবে দেখায়, এই যে এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টের সময় তো আমি আপনাদের বলি, এই যে সামনে যে জানলাটা থাকে তার ওপারে তো আমার গাছের তো সবুজ দৃশ্য আছেই, আর তারও ওপারে যে বাড়িটা আছে মানে আমাদের প্রতিবেশী, ওনার বাড়িটা না অনেকটা পেছনো, এবং ওনার বাড়ির চারদিকে, একদিকে তো ফাঁকা একটা ল্যান্ড আছে, পেছন দিকে প্রচুর গাছ আছে, ফলে আমি এইখানে বসলে না এত সুন্দর একটা ভিউ, মানে পুরো একটা আই সুদিং গ্রিনারি ভিউ, যেটা আমি কালকে বলছিলাম যে এই বাড়িতে এটা খুব এনজয় করি। তবে জানি না কতদিন করবো, এখন তো সবাই ফ্ল্যাটে দিচ্ছেন, এটা যার যার ব্যক্তিগত বিষয়, তো যতদিন আছে ততদিন এনজয় করি আর কি। আর সকালবেলা না আমি ব্রেকফাস্টের সময়তে চেষ্টা করি, মাঝে মধ্যে দেখুন শিডিউলটা এদিক ওদিক হয়ে যায়, তো তখন আমি চেষ্টা করি কিছু না কিছু একটা পড়ার। আগে তো বই থেকে পড়তাম, এখন অনলাইনেই পড়ি। তা আজকে দেখছিলাম আমি ভীষণ কি বলবো, টাচি অ্যাবাউট দ্য ওল্ড কলকাতা, হিস্ট্রি অফ দ্য ওল্ড কলকাতা। তো আমার একদম প্রাণের শহর, মনের শহর হচ্ছে, আমি ভীষণভাবে গর্বিত বাঙালি বলে। বিশ্বাস করবেন না, ঈশ্বরের আশীর্বাদে এরকম বাবা মা পেয়েছি, হাজব্যান্ড পেয়েছি। আমি ইন্ডিয়ার মধ্যে বহু শহরে ঘুরেছি, বিদেশ এখনও যাওয়া হয়নি, যদিও আমি যেতেও চাই না। এটা কেউ ভাববেন না যে আঙুর ফল টক সত্যি নয়, আমি নিজেই বিদেশ যেতে চাই না। আমার বিদেশের সম্পর্কে একটু কি বলবো, বুঝে নিন আপনারা। এটা কিন্তু আমার একদম মনের কথা বললাম, সবার জন্য বলছি না, আমি দেশের প্রতি বেশি অনুরক্ত আর কি। তো যাই হোক, বিভিন্ন শহরে ঘুরেছি দেশের মধ্যে, কিন্তু বিশ্বাস করবেন না, কোনো শহরে গিয়ে আমি কলকাতার মতো, কলকাতার অলিতে গলিতে রাস্তায় ঘুরে যে শান্তি, যে প্রাচীনত্বের ছোঁয়া,
সেই পুরোনো আমলের ছোঁয়া, যে বনেদিয়ানার ছোঁয়া আমি কোনো শহরে দেখিনি। হ্যাঁ, বলতেই পারেন যে রাজস্থান ওয়ান অফ দ্য রাজার স্থান, সেটা আলাদা, সেটা রাজাদের ব্যাপার। কিন্তু আমাদের যে বাঙালি, অবভিয়াসলি কলকাতায় সেটা বাঙালিদের যে বনেদিয়ানা, সেই বাবু জমিদারদের আমলের যে কি বলবো, যে গাড়ি বারান্দাওয়ালা বাড়ি, এগুলো আমার খুব না ভালো লাগে। তো যাই হোক, আজকে বলে ফেলছি অনেক কথা। আজকে আমি যেটা পড়ছি সেটা হচ্ছে বাগবাজারের ইতিহাস সম্পর্কে। আমি এটা জানতাম না যে ওখানে না হুগলি নদীর একটা বড় বাঁক আছে। তো বাগবাজার এটাই আর কি চলিত কথায় বাগ বাজার হয়ে গেছে। অনেকে বলেন ওখানে নাকি বাগান ছিল, ইংরেজ যারা সেই সময় ছিল আর কি, হাজব্যান্ড ওয়াইফ, মানে ইংরেজ বড় বড় যারা মানে কর্তা ব্যক্তি ছিল আর কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা নাকি ওখানে সময় কাটাতেন। সেখান থেকেও অপভ্রংশ হয়ে ওই বাগ বাজার হয়েছে। আর বাগ বাজারটা আমার শুনে খুব ভালো লাগলো। তারপরে আরও কিছু পড়ছিলাম যে বাগবাজারে যেগুলো বিখ্যাত জিনিস, যেমন ভোলা ময়রা, যিনি কলকাতার সিগনেচার রসগোল্লার প্রবর্তক, আমি যা পড়েছি সেটাই বলছি। তারপরে ধরুন ওনারই উত্তরসূরি নবীনচন্দ্র দাস, যিনি বিদেশে রসগোল্লা প্যাকেজিং কিভাবে হয় সেটা প্রথম চালু করেছিলেন। তারপরে ধরুন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, ওনার সাথে গিরিশ ঘোষের যে সাক্ষাৎ, সেটা, মায়ের বাড়ি, সব কিছু পড়ছিলাম। এত ভালো লাগে আমার পুরনো কলকাতা সম্পর্কে জানতে, আদিগঙ্গা, এই সব কিছুই পড়ছিলাম। তো যাই হোক, এখন ব্রেকফাস্টটা করে নিই। আজকে একটা বাড়িতে স্পেশাল মেনু হবে, চেষ্টা করব যতটা কভার করা যায়, কারণ এই গরমে না মাও আমার জন্য ওয়েট করতে পারছে না। আর এটা আর কি আমার দ্বারা এখনও অবধি সম্ভব হয়নি, এটা মাকেই করতে হবে। তাই আমি যতটা পারবো ততটা ক্যামেরায় নেব। তো রান্নাঘরে চলে এসেছি, আর সকাল সকাল রান্নাঘরে এসেছি মানে কিছু তো একটা ব্যাপার আছে। ব্যাপারটা কীরকম জানেন তো? আজকে একটা ভীষণ মাউথ ওয়াটারিং ডিশ তৈরি হবে, যেটা হচ্ছে চিকেন চাপ। কালকে আমি আর আমার হাজব্যান্ড মিলে প্ল্যান করেছি, ও গেছে বাজারে, আমি বলে দিয়েছি চিকেন চাপের ভালো করে মানে মাংসটা কাটিয়ে আনবে, ও নিয়ে এসছে। তারপরে দুজনে মিলে মাকে ধরেছি যে আজকে একটু চিকেন চাপ বানিয়ে দিতে হবে। মা এটা অনেক দিন আগে একদিন বানিয়েছিল আর কি, তো সে তখন আমি মানে ব্লগ করতাম না। তো আজকেও বানাচ্ছে, আজকে একটু কম করেই বানাবে, মানে একটু এক্সপেরিমেন্ট টাইপের হবে আর কি। এর পরের দিন যদি আজকে ঠিকঠাক হয়, তবে মায়ের হাতের রান্না অবশ্যই ঠিক হবে, এটা আমার মানে মন থেকে বিশ্বাস। আগের দিনও খুব ভালো হয়েছিল, তবুও মা বললো আজকে আর একবার একটু ট্রাই করি। এর পরের দিন যেদিনকে ডিটেল মানে একদম মানে আরেকবার করব, সেদিনকে পুরো ডিটেলে দেখাতে। তো মা না ওই জন্য অনেকটা প্রসেস এগিয়ে রেখেছে, যদিও আমি আপনাদেরকে টোটাল প্রসেসটা একদম মুখে ভেঙে ভেঙে বলে দেব, আপনারা একটু মাইনিউটলি শুনুন। আচ্ছা, আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি মা যে প্রসেসগুলো অলরেডি করে দিয়েছে। চিকেন চাপের জন্য আমাদের এই কোয়ান্টিটি চিকেন হবে 4 জনের জন্য, ভালো করে দেখাচ্ছি। আচ্ছা, এটাকে মা মোটামুটি 2-2.5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছে। এটা ম্যারিনেট করেছে হচ্ছে টক দই দিয়ে, আর তার সাথে 1 সেকেন্ড আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে মাখিয়ে রেখে দিয়েছে। আর ওদিকে ড্রাই রোস্ট করেছে হচ্ছে 10টা মিডিয়াম সাইজের এলাচ আর অল্প একটু জয়িত্রী, ছোট এলাচ আর কি। আচ্ছা, যাই হোক, এটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে একটা পাউডার বানিয়ে এই যে ম্যারিনেশনটা এটার মধ্যে দিয়ে এটাকে 2.5 ঘন্টা ম্যারিনেট করেছে। আমার কথাগুলো প্লিজ একটু মাইনিউটলি শুনবেন, কারণ প্রসেসটা আমি কথা দিচ্ছি এর পরের দিন ডিটেলসে দেখাবো। আচ্ছা, এরপরে যেটা করেছে, যেটা মাস্ট অ্যান্ড মাস্ট, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা। এটা মা করেছে হচ্ছে ফার্স্টে সাদা তেল দিয়ে কড়াইতে পেঁয়াজ দিয়ে, আমরা জানি বেরেস্তা করতে হয়, কাটিংটা কিরকম হয় আপনারা জানেন। তো বেরেস্তাটা ভেজে তুলে নিয়েছে। তারপরে ওই তেলের মধ্যে এতটা মতো কাজু, 50 গ্রাম মতো কাজু আর 2 টেবিল স্পুন পোস্ত, এইটা দিয়ে ভেজে নাড়াচাড়া করে এটা তুলে নিয়ে এই জিনিসটা বানানো হয়েছে। এটা কিন্তু ভীষণ নেসেসারি, এটা কিন্তু স্কিপ করলে চলবে না। এবার তার সাথে সাথে মিক্সার গ্রাইন্ডারে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা করে নিয়েছে। এই হচ্ছে মা উপকরণগুলোকে রেডি করে নিয়েছে, কারণ বুঝতেই পারছেন গরমের দিনে টক দই আছে। ঠিক আছে, এরপরে প্রসেসটা আমি মা কড়াইতে কিভাবে করে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আসুন দেখুন। তো কড়াইতে সাদা তেল দেওয়া হয়ে গেছে, এরপরে মা অ্যাড করছে এর মধ্যে ঘি,
অল্প একটু ঘি অ্যাড করলে সাদা সাদা চাপ ঘিয়ে রান্না করলে চাপটা ভালো হয়। এখন তো ঘি এত খাওয়া উচিত না, সেই জন্য একটু সাদা তেলের মধ্যে সাদা তেলের মধ্যে ঘিটাকে মিশানো হয়েছে এসেন্সের জন্য। লবঙ্গ ফোড়ন দেয়া, এবার দারচিনি আর লবঙ্গটা মা এখানে ফোড়ন দিয়ে দিল। আচ্ছা, এইবার এই যে ফোড়নটা দেওয়ার পরে এখানে জাস্ট দুটো গুঁড়ো মশলা ইউজ হবে। একটা হচ্ছে রেড চিলি পাউডার আর একটা দেওয়া হবে হচ্ছে হলুদ, যাতে কালারটা খুব রিচ আসে, সেই জন্য। পরিমাণটা আপনারা দেখে নিলেন। এবার মা যে মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা করে রেখেছিল সেইটা দিয়ে দিল। কালারটা কিন্তু জাস্ট খুব হাই এসছে, দেখুন দেখতে কি ভালো লাগছে না? আর গন্ধটাও বেরোচ্ছে কিন্তু বেশ সুন্দর। এবার মা যে বেরেস্তা কাজু আর পোস্তর যে পেস্ট যেটা দেখলেন ভেজে রেখে দিয়েছিল, সেটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে এই পেস্টটা এখানে অ্যাড করছে। এটাই কিন্তু চাপের যে ঝোলটা যেটা হয় না, যেটা আমরা থকথকে যে জিনিসটা মানে খুব এনজয় করি রুটি বা পরোটার সাথে খেতে, এইটাই কিন্তু সেটার মানে উপকরণটা আর কি। আমি একটু নেড়ে দিই। মার থেকে শিখে নিচ্ছি, মাঝে মধ্যে মায়ের গাইডেন্সে মা পাশে দাঁড়িয়ে থাকবে, আমি একা পারবো না, আমি একটু চেষ্টা করব করার, মা বলে বলে দেবে। এক হাতে ক্যামেরা করে আর এক হাতে নাড়ানো, আমি ক্যামেরা দিয়ে দেখছি। একবার দেখুন কনসিস্টেন্সিটা এসেছে, মানে একদম পুরো রেস্টুরেন্টের মতো মনে হচ্ছে। আমার তো আজকে তাড়াতাড়ি খেতে পেরে যাবে। মা এই গ্রেভিটার মধ্যে চিকেনগুলো অ্যাড করছে। চিকেনের পিসগুলো দেখুন কি সুন্দর কাটিয়ে এনেছে না? বলে দাও তুমি, এখানে সবটা আমি বলছি, জানছো তো তুমি। রান্নাটা ব্যাপারটা হচ্ছে এই রান্নার ধৈর্য, মানে খুব স্লো আছে, পুরো রান্নাটা হবে খুব স্লো আছে, এটাই হচ্ছে মেন কথা। এবার আমি নুন হালকা একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি। তাহলে চিকেন চাপ করার আগে আপনারা কোনো তাড়াহুড়ো করবেন না, মনে কোনো রাগ রাখবেন না, ফোনটাকে দূরে রাখবেন, কারণ অসম্ভব ধৈর্যের প্রয়োজন হবে আর কি। এটা টেস্টি দেখতে কি এসছে। আপনাদের কিন্তু লোভ লাগিয়ে দিচ্ছি একদম। অবশ্য আপনারা যখন দেখবেন তখন এটা আত্মসাৎ করা হয়ে যাবে আমাদের। অবশ্যই বানাবেন বাড়িতে ঠিক এই প্রসেসে। এবার টোটালটাই ধিমে আছে, আর কিচ্ছু না, লো ফ্লেমে। এই দেখুন গ্যাসের ফ্লেমটা একদম এরকম। এবার ঢেকে ঢেকে মাঝে মধ্যে এসে নাড়চাড় করতে হবে। চলো
অসম্ভব ধৈর্যের প্রয়োজন, যেটা বললাম, কিন্তু মনে কোনো রাগ রাখবেন না, মোবাইলটাকে যথাসম্ভব দূরে রাখবেন, কারণ চিকেন চাপ করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয় আর কি। যাই হোক, জোকস অ্যাপার্ট, এবার একটু চা খাবো। আপনারা তো জানেন আমাদের মা মেয়ের আড্ডাটা চলে হচ্ছে এই সময় আমরা বাবাকেও এন্ট্রি দিই না, কারণ আমাদের যত মনের কথা এই সময়টা আমরা চা খেতে খেতে বলি আর কি। তো চলুন চা খাওয়া যাক, বাবা এই ঘরে চা খাবে, আমি আর মা ওই ঘরে। তো চলে এসেছি লাঞ্চ টেবিলে আর কি। কি আজকে আছে, আজকে যা আছে সেটা তো আপনারা জানেনই, সেই টানে টানে আরও মানে আজকে আর মার খুব একটা ডাকতে হয়নি। আজকে আছে হচ্ছে, একটু দেখাই, ভাত আছে, এখানে হচ্ছে লাউ নারকেল দিয়ে, চাল কুমড়ো ঘন্ট নারকেল দিয়ে, আর এখানে আছে সামনের পাতে উচ্ছে সিদ্ধ, যেটা আমাদের ম্যান্ডেট থাকবেই। আর একটু চিকেন চাপটা একটু দেখাও, আপনারা তো দেখেছেনই। আচ্ছা, এইটা হচ্ছে আছে মোরলা ঝাল বড়ি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, যেটা আমি ভীষণ ভালো খাই। তবে আজকে সব কিছু ঊর্ধ্বে যেটা আছে সেটা হচ্ছে এই যে, আর তুলতে হবে না, এই যে চিকেন চাপ মার বানানো, আর তার সাথে রয়েছে আম, মানে এলাহি ব্যাপার স্যাপার রয়েছে। আমার জিভে জল চলে আসছে, এবার বসতেই হবে, আর দেরি করলে চলবে না। তো লাঞ্চ হয়ে গেছে আমার, আর দেখুন এখন কি নিয়ে বসেছি। এই যে কালকে যে কাস্টার্ডটা মা বানিয়েছিল, ওই কাস্টার্ডটা নিয়ে বসেছি। এত সুন্দর, কালকে তো খেয়েছি, এটা না অনেকক্ষণ বাইরে রাখা হয়ে গেছে, দুর্দান্ত টেস্ট হয়েছে। আর চিকেন চাপটা মানে সত্যি বলছি, নিজের মা বলে না, আমার মায়ের হাতের রান্না না অসাধারণ। দেখুন, মায়ের হাতের রান্না সব সন্তানেরই ভালো লাগে, কিন্তু সেটা আলাদা ব্যাপার। আমি জোর দিয়ে বলতে পারি, আমার মা যদি সেই মানে বয়সকালে যদি সেই অপরচুনিটি পেতো না, খুব ভালো, মানে আমার মার একটা ইচ্ছা ছিল যে রেস্টুরেন্ট খুলবে, খুব ভালো চলতো। এত নিষ্ঠার সাথে, এত মন দিয়ে, এত সুন্দর রান্না করে। আপনারা মানে দেখুন, আমি সন্তান, আমার ভালো লাগবে বা আমার বাবার ভালো লাগবে, কিন্তু আমার হাজবেন্ড, ও তো একটা বাইরের ছেলে না, ও সত্যি বলছি, ও আমার মায়ের হাতের রান্না এত ভালো খায়। মানে ধরুন কোনো একটা অকেশনে 5টা জিনিস মা রান্না করলো, একটা যে কোনো জিনিস আমি পদ সাজানোর জন্য আউটসোর্স করলাম, ও এটা খেতে চায় না একদম, যার জন্য আমি আর বাইরের থেকে কোনো কিছু আনাই না, আউটসোর্সটাও খাবেই না। ও মায়ের রান্না এত ভালো খায়, তো মা সেই জন্য ওর জন্য আরও, আমি বলি না, শনি রবিবারে আরও স্পেশাল করে বানায়। তো যাই হোক, এখন এই কাজটাটা একটু এনজয় করি, খুব ভালো লাগছে। আর ভাত খাওয়ার পরে না একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে, বুঝি যে একটু এগুলো আনহেলদি জিনিস, কিন্তু খেয়ে ফেলছি, জানেন তো, এটা সত্যি খুব খারাপ অভ্যাস। মাঝখানে কিন্তু আমি বন্ধ করেছিলাম, আবার শুরু করে দিয়েছি। তো যাই হোক, একটু খাই আর কি, কি আর করা যাবে খেতে খেতে। আর এই দেখুন, এই দিকটা দেখুন, কি সুন্দর জানলাগুলোর গায়ে, পুরো যেন মনে হচ্ছে শীতের সকালের কুয়াশা যেরকম হয় না, সেই রকম। মানে বাইরেটা তো গরম, ভেতরে এসি চলছে। আমার যে কি ভালো লাগে এরকম বর্ষা বর্ষা ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, খুব ভালো লাগে। তো এখন এটা খেয়ে নিই। তো ভ্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল, প্রায় 1 ঘন্টার ভ্লগ হয়ে যাচ্ছিল বলে আমি আমার এই ফাউন্ডেশন আর প্রাইমারের কালেকশনটা আপনাদের সাথে আগামীকাল কথা দিচ্ছি শেয়ার করব। আজকে একটা গ্লিমস জাস্ট দেখিয়ে রাখছি, আপনারা দেখে রাখুন, তো আগামীকাল আমি এটা শেয়ার করে দেব। তো চলে এসেছি এখন ডিনার করতে, আজকে ঘরেই করছি, গরম লাগছে। আজকে মেনুটা দেখুন, বাটা তন্দুরি রুটি, তার সাথে মায়ের বানানো চিকেন চাপ, আর এইটা শেরি পাঞ্জাব থেকে আউটসোর্স করেছি পালক পনির, আমার একটা খুব ফেভারিট ভেজিটেরিয়ান ডিশ। তো ভাবলাম এরকম একটা লাজবাব ডিশ নিয়ে ঘরে একটু এসি চালিয়ে বসে একটু মুডটাকে এনহ্যান্স করি। আর উল্টো দিকে দেখুন, একজন সন্ধে 8টার সময় শুয়ে দিব্যি মোবাইল ঘাটছে। 8টার সময় শুয়ে না, সন্ধে 8টার সময় ডিনার করে দিব্যি মোবাইল ঘেটে যাচ্ছে, তার মতো। মানে এই জগতে আর নেই আর কি, মোবাইল নিয়ে পড়েছে। ঠিক আছে,
আমিও খেয়ে দিয়ে নিই, এরপরে আমিও মোবাইল শুনবো। আমার শোনার জিনিসগুলো আবার আলাদা, যাই হোক যেটা চয়েস আর কি। তো এই অবধি আজকে ব্লগটা রাখছি। ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই আপনাদের রেসপন্স থেকে বুঝবো। আর একটা কথাই বলতে হয়, প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। এভাবে সাবস্ক্রাইব করে দুম করে আনসাবস্ক্রাইব করবেন না, সেটা ভীষণই একটা খারাপ লাগে, মানে মানসিকতাটা কোনো একটা জায়গাতে উদ্যমটা ভেঙে যায়। তো যাই হোক, এটা একটু মাথায় রাখবেন, সেইভাবে একটু সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। ব্লগটা নিশ্চয়ই এতক্ষণ যখন দেখেছেন আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আবারও বলছি, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন এন্টারটেনিং ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।